আজ যখন ভোরে বাসায় পা রেখেছিল তখন টুইঙ্কেল তার নিজের ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। আজও সেই ঘুমন্ত পরীর কপালে সন্তর্পণে একটি চুমুখেই তৃষার ঘরে এসেছিল। আজও টুইঙ্কেলকে কোলে তুলে নিয়ে ও নাক টেনে দিয়ে বলল, কি অবস্থা আমার প্রিন্সেসের? আমি না আসতেই নাকি তুমি পুরো বাড়ির দায়িত্ব নিয়ে নিয়েছো? দিস ইজ ভেরি গুড। টুইঙ্কেল আর্যর গলা জড়িয়ে ধরে অভিমানে ঠোঁট ফুলিয়ে বলল, তুমি অনেক পচা পাপ্পা। এত দেরি কেন করলা? জানো পাপ্পা, আমার একটা ছোট্ট ভাই বা বোন আসছে। আমি সব খেয়াল রাখি ওর। আর্যর চোখে আবারও আর্দ্রতা জমে উঠল ও তৃষার দিকে একবার তাকিয়ে টুইঙ্কেলকে আরো কাছে টেনে নিয়ে বলল, জানি তোমা, এখন থেকে আমাদের টিমে ৩ জন নয় ৪ জন মেম্বার। পাপা আর প্রিন্সেস মিলে এবার মার লিটল বেবিকে ঘাট দেব। কেমন? টুইঙ্কেল খুশিতে প্রফুল্ল কণ্ঠে বলল, ওকে পাপ্পা। ওদের বাবা মেয়ের এই খুনসুটি আর অকৃত্রিম ভালোবাসা দেখে তৃষার চোখের কোণে আনন্দের জল চিকচিক করে উঠল। আর্যর এক হাত টুইঙ্কেলের পিঠে আর অন্য হাতটা পরম মমতায় তৃষার হাতের উপর। ভোরের সেই স্নিগ্ধ আলোয় ঘরটা যেন এক পূর্ণাঙ্গ সুখী পরিবারের প্রতিচ্ছবি। আজও তৃষার দিকে তাকিয়ে চোখ টিপে ইশারায় বলল, দেখলে ম্যাডাম, টিম কিন্তু রেডি। এখন শুধু আমাদের এই ছোট্ট মেহমান আসার অপেক্ষা। কি খাবেন? রান্নাঘরে মৃদু আলোয় খুন্তি হাতে ব্যস্ত মেয়েছানা পেছন থেকে আসা চেনা পায়ের শব্দে ঘুরে না তাকিয়ে প্রশ্নটি করল। আর্জেন্ট ফ্রেশ হয়ে সোজা নিচে নেমে এসেছে। মেহসানাকে উনুনের পাশে দেখে ওর ভ্রু দুটো কুঁচকে গেল সামান্য। ও দ্রুত এগিয়ে এসে মেহসানার হাত থেকে খুন্তিটা কেড়ে নিয়ে এক প্রকার ধমকের সুরে বলল, তোমাকে না বলছি এখন রেস্ট নিতে? রান্না করে কি আসতে বলেছে? মেহসানা আলতো করে একটা নিঃশ্বাস ফেলে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, আর রান্না না করলে খাবেন কি মিস্টার? পেট তো আর শুধু ভালোবাসাই ভরবে না। কেন বাইরে থেকে খাবার অর্ডার করা যেত না? মেহসানা এবার একটু কোমর বেঁকিয়ে দাঁড়ানোর চেষ্টা করতেই সারা শরীরে সুপ্ত ব্যথাটা যেন ছিলিক দিয়ে উঠল। ও ওষ্ঠাধর কামড়ে ধরে কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, বাইরের খাবার রোজ রোজ কেন খাবে? আমি তো ভালোই আছি, পারবো রান্না করতে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। আজেন মেহসানাকে আলতো করে ধরে রান্নাঘরের একটা টুলের উপর বসিয়ে দিল। তারপর নিজেই কড়াইয়ের দিকে মনোযোগ দিয়ে অবলীরে খুন্তি নাড়তে শুরু করলো। আজেনের এই পারদর্শী রূপ দেখে মেহসানা কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল। আজেন রান্না করতে করতেই মেহসানার দিকে আর চোখে চেয়ে মৃদু হাসল। অত্যন্ত কোমল স্বরে বলল, এখন আর অবাধ্য মেয়ের মতো তর্ক করো না মেহু। লক্ষ্মী মেয়ের মতো ওপরে নিজের ঘরে যাও। টি টেবিলে উপর উপরে দেখবে একটা ব্রেন কিলার রাখা আছে। ওটা আগে খেয়ে নাও, তারপর আমি নিজেই খাবার নিয়ে ওপরে আসছি। আজ না হয় ডাক্তার আদিয়ান তার পেশেন্টের পাশাপাশি তার অর্ধাঙ্গিনীও একটু। কিন্তু এবার কিছুটা ধমকে দৃষ্টিতে তাকালো আদ্রিয়ান। তোমাকে কি বলছি আমি? মেহসানা আর দ্বিধা করল না, চটজলদি পদক্ষেপে প্রস্থান করলো। দেখতে দেখতে সময়ের চাকা ঘুরে প্রতীক্ষার প্রহর ফুরিয়ে এসেছে। আসন্ন অতিথির আগমনীর মাহেন্দ্রক্ষণে সকলের মাঝে যেমন আনন্দ বিপরীত রয়েছে, ঠিক তেমনি একরাশ উৎকণ্ঠা। তৃষার ডেলিভারি ডেট একদম দোরগোড়ায় হয় বাড়ির সবাই যেন তটস্থ। আজও এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিচ্ছে না ওকে। এমন উত্তেজনার মাঝেও আজ ছোট টুইঙ্কেলের স্কুলে যাওয়াটা ছিল অনিবার্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস টেস্ট থাকার কারণে আফজাল চৌধুরী নিজেই ওকে নিয়ে স্কুলে এসেছেন। তবে ফেরার পথে একটু দেরি হয়ে যাওয়ায় টুইঙ্কেল স্কুলের পাশে পার্কে একটা কাঠের বেঞ্চে বসে অপেক্ষা করছিল। মধ্য গগনের সূর্যটা আজ বড্ড বেশ তেজি। রোদের কড়া আজ যেন পিছঢালা পথ থেকে ঠিকরে বের হচ্ছে। হঠাৎ করে টুইঙ্কেলের চিন্তায় ছেদ পড়ল। ধপ করে একটা ভারী শরীর ওর ঠিক পাশে বেঞ্চিতে এসে বসলো। টুইঙ্কেল কিঞ্চিত ভ্রু কুঁচকে পাশে ফিরে তাকালো। দেখলো ওর থেকে বয়সে বেশ বড়, প্রায় 14-15 বছরের এক কিশোর বসে আছে। ছেলেটির পরনে নীল রঙের একটা ফুটবল জার্সি, পায়ে স্পাইক আর ট্রাউজার। বয়সের তুলনায় উচ্চতা যেমন দীর্ঘ, গায়ের রঙও তেমন দুধে আলতা ফর্সা। ওর অবাধ্য বাবরি চুলগুলো কপাল ছাপিয়ে চোখের উপর এসে পড়ছে, যা ওর গাম্ভীর্যপূর্ণ চেহারায় এক অনন্য সৌন্দর্যের অবতারণা করছে। টুইঙ্কেল বেশ দাপটের সাথে শুধালো, তুমি আমার পাশে বসলে কেন? আরও তো বেঞ্চ খালি আছে।
ছেলেটি কোনো উত্তর দেওয়ার আগে টুইঙ্কেলের চোখ আটকে গেল ওর কপালে। সেখান থেকে টাটকা রক্ত গড়িয়ে পড়ছে। টুইঙ্কেল আটকে উঠে ওর ছোট হাত দুটো দিয়ে ছেলেটার কপাল আঁকড়ে ধরার চেষ্টা করলো। ব্যাকুল কণ্ঠে বলল, ও গড, তোমার কি হয়েছে? রক্ত পড়ছে কেন ওভাবে? ছেলেটি প্রথমে একটু বিরক্ত হয়ে হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিতে চাইল, কিন্তু সম্মুখে বসে থাকা ছোট মেয়েটি নীলা দৃষ্টিতেই স্পষ্ট উদ্বেগ দেখে ও থমকে গেল। একদৃষ্টে টুইঙ্কেলের পুতুল সমমুখের দিকে তাকিয়ে থেকে গম্ভীর স্বরে বলল। টুইঙ্কেল এবার বড়দের মতো শাসন করার ভঙ্গিতে মাথা নাড়ল। একটুও ওকে না, এভাবে কেউ খেলা করে? জানো আমার মা কি বলে, সব সময় সাবধান থাকতে হয়। কপালটা ফেটে গেলে তোমার কষ্ট হবে না? ছেলেটি অবাক হয়ে এই পুচকে মেয়েটির পাকনা পাকনা কথাগুলো শুনছিল। ঠিক তখনই রাস্তার ওপাশে একটা বেল বাজানোর শব্দ হলো। টুইঙ্কেল হুট করে কথা থামিয়ে সেদিকে তাকালো। একটা রঙিন আইসক্রিমের ভ্যান ধীরলয়ে রাস্তা পেরিয়ে যাচ্ছে। টুইঙ্কেলের ডাগর চোখ দুটো ওই ভ্যানটার ওপর স্থির হয়ে গেল। এক মুহূর্তের জন্য সব গাম্ভীর্য ভুলে ও বেশ তৃষ্ণার্ত চোখে তাকিয়ে রইল। ছেলেটি লক্ষ্য করল মেয়েটির দৃষ্টির পরিবর্তন ও সিট থেকে উঠে দাঁড়িয়ে পকেটে হাত দিল। অত্যন্ত ধীরস্থির কণ্ঠে টুইঙ্কেলকে জিজ্ঞেস করলো। টুইঙ্কেল ওর দিকে ফিরে তাকালো, অতঃপর ঠোঁট উল্টে করুণ স্বরে বলল, খেতে তো খুব ইচ্ছে করছে, কিন্তু আমার কাছে তো টাকা নেই, আর দাদু এখনো আসছে না। সুদর্শন সেই কিশোরটি এবার মৃদু হাসল, যা ওর গম্ভীর মুখে একদম বিরল। ও কোনো কথা না বলে গটগট করে ভ্যানটার দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর হাতে একটা স্ট্রবেরি আইসক্রিম নিয়ে ফিরে এলো। আইসক্রিমটা টুইঙ্কেলের দিকে বাড়িয়ে দিয়ে বলল, টুইঙ্কেল একগাল হাসি দিয়ে আইসক্রিমটা হাতে নিল। আইসক্রিম ওর বড্ড প্রিয় কিনা পরক্ষণে মনে পড়ে গেল পারিবারিক নিষেধাজ্ঞা। ও চট করে হাতটা সরিয়ে নিল। আইসক্রিমটা প্রায় ছেলেটার বুকের কাছে ঠেলে দিয়ে মাথা নাড়িয়ে বলল, উহুম, তোমার আইসক্রিম তুমিই নাও, আমি খাবো না। ছেলেটা খানিকটা অবাক হলো। ওর তীক্ষ্ণ ভ্রু দুটো কিঞ্চিত কুঁচকে গেল। গম্ভীর স্বরে শুধালো, টুইঙ্কেল বেশ গাম্ভীর্যের সাথে হাত দুটো বুকের ওপর আড়াআড়ি করে বেঁধে বলল, বাবা বলেছে স্ট্রেঞ্জারদের দেওয়া কিছু খেতে নেই, আর দাদুমণি বলেছে কেউ যদি কিছু দিয়ে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেতে চায় তবে সে হলো পচা লোক। আমি তো তোমাকে চিনিই না। টুইঙ্কেলের এমন পাকা পাকা যুক্তি শুনে জায়ানের ঠোঁটের কোণে আবারও সে বিরল হাসিটা ফুটে উঠল। ও আইসক্রিমের কাঠিটা টুইঙ্কেলের আরো কাছে বাড়িয়ে দিয়ে বলল, টুইঙ্কেল এবার মাথাটা ডানে বামে সজোরে নাড়ালো, যার অর্থ না। তা মনে হয় না। ছেলেটা দেখতে বেশ শিরোদের মতো। কিডন্যাপাররা কি আর এত সুন্দর হয়? ছেলেটা এবার আশ্বস্ত করে বলল। টুইঙ্কেল কিছুক্ষণ দোনামোনা করলো। আইসক্রিমের লোভ আর সতর্কতার মাঝে একটা লড়াই চলল ওর মনে। শেষমেশ লোভটাই জিতে গেল। ও আইসক্রিমটা হাতে নিয়ে খুব সাবধানে একটা কামড় দিয়ে বলল, আচ্ছা, তোমার নামটা কি? ছেলেটি ওর গভীর তীক্ষ্ণ চোখের মণি দুটো টুইঙ্কেলের ওপর স্থির করে ধীর গলায় উত্তর দিল। টুইঙ্কেল ওর চোখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। জায়ানের চোখের মণি দুটো স্বাভাবিকের চেয়ে একটু বেশি গাঢ়। ওষ্ঠের নিচে ছোট্ট একটা লালচে তিল। জায়ান এবার পাল্টা প্রশ্ন করল। টুইঙ্কেল এগার আইসক্রিম মুখে নিয়ে হেসে বলল, টুইঙ্কেল। টুইঙ্কেল এবার ওর পুরো নামটা বলতে যাবে, ঠিক তখনই দূর থেকে আফজল চৌধুরীর হন্তদন্ত কণ্ঠস্বর কানে এলো। তিনি প্রায় দৌড়াতে দৌড়াতে পার্কে ঢুকলেন। দাদু ভাই, দাদু ভাই, তুমি এখানে? দ্রুত চলো, তোমার মাকে হসপিটালে নেওয়া হয়েছে। খবরটা শোনা মাত্রই টুইঙ্কেলের হাত থেকে আইসক্রিমটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম হলো। ও জায়ানের দিকে শেষবারের মতো একবার তাকিয়ে কোনো কথা না বলে আফজল চৌধুরীর হাত ধরে হন্তদন্ত হয়ে পার্ক থেকে বেরিয়ে গেল। ওর নামটা আর জায়ানের কানে পৌঁছানো হলো না। জায়ান স্তব্ধ হয়ে টুইঙ্কেলের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। কেন জানি না, এই অপরিচিত ছোট মেয়েটার উদ্বেগ আর চপলতা ওর মনে এক অদ্ভুত রেখাপাত করে গেছে। ও যখন ওখান থেকে উঠে যেতে চাইল, হঠাৎ দেখল বেঞ্চের ওপর একটা সোনালি জিনিসের ঝিলিক।
ও নিচু হয়ে ওটা হাতে তুলে নিল। দেখলো একদম নক্ষত্রের মতো আকৃতির একটা ছোট্ট সোনার দুল। আসার সময় বা যাওয়ার তাড়াহুড়োয় হয়তো টুইঙ্কেলের কান থেকে খসে পড়েছে ওটা। জায়ান কানের দুলটার উপর আঙুল বোলালো। ওর ঠোঁটের কোণে এক অদ্ভুত মায়াবী আর রহস্যময় হাসি খেলে গেল। ও দুলটাও সযত্নে নিজের পকেটে ভরে রাখলো। এক অদ্ভুত মাহেন্দ্রক্ষণে ওদের পরিচয় হতে হতেও হলো না। জায়ান মনে মনে ভাবল, হাসপাতালের প্রতিটি কোণাও যেন কেঁপে উঠছে আর্যর হুঙ্কারে। ওটির দরজার ওপর জ্বলতে থাকা লাল আলোটা যেন তৃষার যন্ত্রণার প্রতিচ্ছবি হয়ে বিচ্ছে আর্যর চোখে। কিছুক্ষণ আগে তৃষার সেই তীব্র যন্ত্রণাকাতর মুখ আর আর্তনা দেখে আর্যর মতো ইস্পাত কঠিন হৃদয়ের মানুষেরও পায়ের তলার মাটি সরে গিয়েছিল। শ্রাবণের অঝরধারার মতো ওর চোখ দুটো দুচোখ বেয়ে অবিরল অশ্রু গড়িয়ে পড়ছে। ও একবার দেয়ালে কপাল ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলানোর চেষ্টা করছে। আবার পরক্ষণেই ওটির বন্ধ দরজার সামনে গিয়ে পাগলের মতো পায়চারি করছে। ঠিক সেই মুহূর্তে আফজল চৌধুরী আর টুইঙ্কেল হন্তদন্ত হয়ে সেখানে এসে পৌঁছালেন। করিডোরের এক কোণে মেহসানা রাডিয়ানো তটস্থ মুখে দাঁড়িয়েছিল। টুইঙ্কেল ওর বাবাকে এভাবে ভেঙে পড়তে দেখে থমকে গেল। ওর ছোট্ট মনে এক অজানা আতঙ্ক দানা বাঁধল। ও দৌড়ে গিয়ে মেহসানাকে জড়িয়ে ধরে ধরা গলায় জিজ্ঞেস করলো, মিমি, পাপার কি হয়েছে? পাপা কাঁদছে কেন? মায়ের কি হয়েছে? মেহসানা নিচু হয়ে টুইঙ্কেলকে বুকে টেনে নিল। ওর মাথায় হাত বুলিয়ে আদ্র গলায় বলল, কিছু হয়নি মামুনি, তোমার মা একটু অসুস্থ তো, তাই পাপা ভয় পেয়েছে। তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সময় যেন আর কাটছেই না। প্রতিটি সেকেন্ড যেন এক একটি যুগের সমান ভারী হয়ে আর্যর ওপর চেপে বসছে। হাসপাতালটার একপাশে নামাজের সুব্যবস্থা আছে। হামিদা বেগম আর জাহানারা বেগম সেখানেই যায় নামাজ পেতে বসে অস্ফুট স্বরে মনোযোগ করছেন। হঠাৎ ওটির দরজা খুলে গেল। একজন নার্স দ্রুতপদে বেরিয়ে এসে উচ্চ স্বরে ডাকলেন, আর্য একলাফে নার্সের সামনে গিয়ে দাঁড়ালো। ওর কণ্ঠস্বর রুদ্ধ, চোখ দুটো রক্তবর্ণ, কম্পিত কণ্ঠে প্রস্তুত ভঙ্গিমায় উন্মাদের নাই ও বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ওর হাজব্যান্ড আরজু এহসান। নার্স আর্যর সেই উন্মাদের মতো অবস্থা দেখে মৃদু হেসে বললেন, আলহামদুলিল্লাহ। পরিবারের সকলের সমস্বরে উচ্চারিত এই একটি শব্দে হাসপাতালের গুমট পরিবেশটা নিমিষেই আনন্দাশ্রুতে ভরে উঠল। আফজাল সাহেব আনন্দে কেঁদে ফেললেন। জাহানারা বেগম সেজদায় লুটিয়ে পড়লেন। কিছুক্ষণ পর নার্স নীল রঙের নরম কাপড়ে মোড়ানো ছোট্ট এক টুকরো মাংসপিণ্ড আর্যর দিকে বাড়িয়ে দিলেন। আর্য কাঁপা কাঁপা হাতে ওর কলিজার টুকরোকে কোলে নিল। শিশুটির গায়ের রং একদম তৃষার মতো দুধে আলতা, আর নাক চোখের গড়ন ঠিক আর্যর প্রতিচ্ছবি। আর্যর ছোট্ট কপালে ঠোঁট ছুঁয়ে গাঢ় এক চুম্বন এঁকে দিল। ওর চোখে নোনা জল টুক করে গিয়ে গড়িয়ে পড়ল নবজাতকের নরম গালে। মেহসানার হাত ছেড়ে টুইঙ্কেল এগিয়ে এলো। পাপা, আর্য প্রশান্তির হাসি হেসে ছেলেকে নিজের মেয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার ছোট্ট ভাই এসেছে সোনা। টুইঙ্কেল আবেগে আপ্লুত হয়ে ওকে নিতে গিয়ে দেখল নিতান্তই এক মাংসপিণ্ড। ও আকারে গোলুমুলু হলেও টুইঙ্কেলের কাছে বড্ড ছোট ঠেকল। ও ঠোঁট উল্টে বলল, ভাই তো অনেক ছোট পাপা। পরিবারের সকলেই এগিয়ে এসেছিল। টুইঙ্কেলের এমন মন্তব্যে হাসল একযোগে সবাই। অতঃপর শুরু হলো নবজাতককে নিয়ে উচ্ছ্বাস। অথচ আর্যর মন এখনো পড়ে আছে ওটির ওপারে, প্রেয়সিনীর কাছে। কিছুক্ষণ বাদে তৃষাকে কেবিনে শিফট করা হলো। আর্যর সন্তানকে কোলে নিয়ে তৃষার কাছে ছুটতে গেল। তৃষা তখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় শুয়ে আছে। ওর ফ্যাকাশে মুখে ক্লান্তির মাঝেও এক স্বর্গীয় আভা খেলা করছে। আর্য সেখানে বসে তৃষার কপালে নিজের কপাল ঠেকালো। অত্যন্ত আবেগী কণ্ঠে ফিসফিস করে বলল, বৌজান গো, দেখো আমাদের রাজপুত্র চলে এসেছে। থ্যাংক ইউ বৌজান, আমাকে পূর্ণতা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তৃষা আদো বোঝা চোখে আর্য আর তাদের ছোট্ট সন্তানের দিকে তাকিয়ে ম্লান হাসল। ওর এক হাত আর্যর হাতের ওপর, আর অন্য হাতটা পরম মমতায় নিজের সন্তানের গায়ে। পরক্ষণই বলল, টুইঙ্কেল, দেখো অবস্থা, সদ্য জন্মানো নবজাতককে ছেড়ে মেয়েকে খুঁজছে।
আজও হাসলো এক পল। টুইঙ্কেল গুটি গুটি পায়ে এগিয়ে এসে মায়ের পাশে বসলো। তুমি ঠিক আছো মা? টুইঙ্কেলকে দেখেই হাসলো তৃষা। হুম মাম্মা। আজও এসে ওদের পাশে দাঁড়ালো, কোলে তখনও পিচ্চিটা। পরপর টুইঙ্কেল আর তৃষার ললাটে চুম্বন এঁকে বলল, সব তো হলো, এখন তবে আমার প্রিন্সের নাম কি হবে? তৃষা হাসলো কিছুক্ষণ, টুইঙ্কেলের দিকে চেয়ে বলল, টুইঙ্কেলের ভাই টমেটো হোক তাহলে। হাসির রোল পড়ল। আর্য বলল, আমি আমার ছেলের নাম কিন্তু ঠিক করেই রেখেছি। তৃষা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো, ভ্রুনাচি শুধালো। কি? আজও ছেলের দিকে চেয়ে বলল, শ্রেয়ান, ও আমার শ্রেয়ান এহসান। নাম শুনে হাসলো তৃষা, সঙ্গে টুইঙ্কেল। আর্য পিচ্চিটাকে পার্শ্ববর্তী বেডে শুইয়ে দিল। টুইঙ্কেল ভাইয়ের পাশে গিয়ে বসে ছোট ছোট আঙুলগুলো নিয়ে খেলায় মত্ত হলো। আজও তৃষার কাছে চেয়ার টেনে বসতেই তৃষা ওদের দিক থেকে দৃষ্টি সরিয়ে আর্যর হাতটা নিজের হাতের মুঠোয় পুড়ে নিয়ে ওর চোখের অতল গভীরতায় তাকালো। আলতো হেসে ফিসফিস করে বলল, আমার জীবনের সবটুকু শূন্যতা আপনি আর আমাদের এই ছোট্ট পৃথিবীটা দিয়ে পূর্ণ করে দিলেন ক্যাপ্টেন। আর্যর হাতের পিঠে ওর ওষ্ঠ ছোয়ালো। প্রগাঢ় মায়ায় জড়ানো কণ্ঠে উত্তর দিল, তুমি পাশে থাকলে পৃথিবীর কোনো শূন্যতাই আর আমাকে স্পর্শ করার সাহস পাবে না বৌজান। আমার এই হাহাকার ভরা মরুভূমিতে তুমি শ্রাবণের ধারা। আজীবন এইভাবেই সবটুকু মায়া নিয়ে আমার এই শূন্য বুকে ফিরে এসো অনুরাগে। সমাপ্ত।